নমস্কার। প্রত্যেক রবিবার আমরা যে আমাদের ডেমো ক্লাস আমরা কমার্স কোচিং থেকে ডেমো ক্লাসের আয়োজন করেছি। আজকেও রবিবার, আমাদের 5ই এপ্রিল 2026। আমাদের আজকের বিষয় হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। অ্যাকাউন্টেন্সিতে ট্রায়াল ব্যালেন্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেই ট্রায়াল ব্যালেন্সের গুণাগুণ নিয়ে, ট্রায়াল ব্যালেন্স কেন আমাদের প্রয়োজন হয়, বা অ্যাকাউন্টেন্সিতে ট্রায়াল ব্যালেন্সের কতটা তাৎপর্যপূর্ণ, সেই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। বেসিক্যালি আমরা যে ট্রায়াল ব্যালেন্স যেটা আছে, কিভাবে আমরা ট্রায়াল ব্যালেন্সগুলো পাবো। কারণ আমরা একেবারে অ্যাকাউন্টেন্সি প্রথমে যদি যাই, প্রথমে আমরা যেখানে দেখেছি জার্নাল, সেখান থেকে দেখেছি লেজার, এবং লেজার করার পর প্রত্যেকটি অ্যাকাউন্টের একটি করে ব্যালেন্স তৈরি হবে। সেটা হতে পারে কখনো ডেবিট ব্যালেন্স, হতে পারে কখনো ক্রেডিট ব্যালেন্স। তাহলে এই ডেবিট ব্যালেন্স বা ক্রেডিট ব্যালেন্স এই তৈরি হওয়ার পর সেই ব্যালেন্সগুলোকে আমরা যখন একটা ছকে আমরা সাজাবো, যে বা একটা প্রোফর্মায় আমরা সাজাবো, বা কোনো প্রতিষ্ঠানের যদি তার ডেবিট ব্যালেন্স কত বা ক্রেডিট ব্যালেন্স কত এক পলকে আমরা জানতে চাই, তাহলে সেক্ষেত্রে সবচেয়ে প্রথম যেটা আমাদের গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করবে, তার নামই হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। কারণ ট্রায়াল ব্যালেন্সের চার্ট দেখে আমরা প্রথমেই ধরে নিতে পারবো যে আমাদের কত ডেবিট ব্যালেন্স আছে, কত ক্রেডিট ব্যালেন্স আছে। এইটা করতে গেলে আমাদের সবচেয়ে প্রথমে যেতে হবে জার্নাল, তারপর সেখান থেকে লেজার, এবং লেজারের প্রত্যেকটি ব্যালেন্স আমরা পরবর্তী আমাদের যে ক্লাসগুলো গেছে সেখানে আমরা দেখিয়ে দিয়েছি জার্নাল কিভাবে হবে, লেজার কিভাবে হবে, এবং সেখান থেকে কিভাবে আমাদের ডেবিট ব্যালেন্স আসবে এবং ক্রেডিট ব্যালেন্স আসবে। সেই ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্সগুলোকে নিয়ে আমরা তৈরি করব ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্সকে আমরা দুটি ফরম্যাটে সাজাতে পারি। প্রথমে যেটা আমরা করব সেটা হচ্ছে এই ফরম্যাট, অ্যাজ অন ডেটটা দেব, সেখান থেকে আমরা ডেবিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স, এখানে আমাদের সিরিয়াল নাম্বার থাকবে, এখানে অ্যাকাউন্টস নেম থাকবে, এখানে অ্যামাউন্ট, অ্যাকাউন্টস নেম, অ্যামাউন্ট। তাহলে যে ডেবিট ব্যালেন্সগুলো আসবে সেগুলোকে আমরা এদিকে লিখব, যেগুলো ক্রেডিট ব্যালেন্স আসবে সেগুলোকে আমরা এদিকে লিখব। এই একটা ফরম্যাট। দ্বিতীয় যে ফরম্যাটটা আছে, আমরা একদম মাথায় লিখবো ট্রায়াল ব্যালেন্স, অ্যাজ অন ডেটটা আমরা লিখবো, সেখানে লিখবো সিরিয়াল নাম্বার, এখানে পার্টিকুলার্স, অথবা আমরা লিখতে পারি অ্যাকাউন্টস নেম, লেজার ফোলিও, আর একটা লিখতে পারি অ্যামাউন্ট, এটা অ্যামাউন্ট, এটা লিখবো ডেবিট ব্যালেন্স, এটা লিখবো ক্রেডিট ব্যালেন্স। যখনই কোনো অ্যাকাউন্ট ডেবিট ব্যালেন্স আসবে, যদি আমি মনে করি বিল্ডিং অ্যাকাউন্ট, এবং এই বিল্ডিং অ্যাকাউন্টটা হয়তো আমার হয়েছে ডেবিট ব্যালেন্সে 5 লাখ টাকা, তাহলে আমি এদিকে বসাবো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্ট হয়েছে হয়তো ক্রেডিট ব্যালেন্স 7 লাখ টাকা, তখন আমি এটা এদিকে বসাবো। এইভাবে আমরা প্রত্যেকটা ব্যালেন্সের যে বা ডেবিট ব্যালেন্স বা ক্রেডিট ব্যালেন্স হয় সেগুলোকে আমরা বসাবো। এবার এখন প্রশ্ন আসবে যে কোনটা ডেবিট ব্যালেন্স বা কোনটা ক্রেডিট ব্যালেন্স, সেটা আমরা কি করে বুঝবো। তার কতগুলো পদ্ধতি আছে বা কতগুলো সিস্টেম আছে, সেই সিস্টেমগুলো নিয়ে এখন আলোচনা করব। তাহলে আমরা এই যে ডেবিট ব্যালেন্স বা ক্রেডিট ব্যালেন্স এগুলো পাবো কিভাবে, তার জন্য অ্যাকাউন্টেন্সিতে দুটো রুলস ব্যবহার করা হয়। একটি হচ্ছে আমেরিকান অ্যাপ্রোচ, আর একটি হচ্ছে গোল্ডেন রুল। আমরা প্রথমে আসছি আমেরিকান অ্যাপ্রোচ। এই আমেরিকান অ্যাপ্রোচে কি হয়, প্রথমে আমরা যেটা আসে সেটা হচ্ছে অ্যাসেট। যে অ্যাসেটগুলো আসবে সেই অ্যাসেটগুলোকে আমরা কি করে ভাগ করব না, সেই অ্যাসেটগুলো হবে ডেবিট। 2 নম্বর আসবে লায়াবিলিটিস।
লায়াবিলিটিস আমাদের সবসময় আসবে ক্রেডিট। তৃতীয়ত হচ্ছে ক্যাপিটাল। বিজনেস করতে গেলে ক্যাপিটাল লাগে, তাহলে ক্যাপিটাল সেটাও আসবে ক্রেডিট ব্যালেন্সের দিক দিয়ে। এরপর কি আসছে এক্সপেন্সেস আর লসেস, এটাও আসবে আমাদের ডেবিট ব্যালেন্স। আর 5 নম্বর যেটা থাকছে সেটা হচ্ছে ইনকাম অথবা গেন। এটা ক্রেডিট। তাহলে যখনই কোনো অ্যাকাউন্ট হবে সেই অ্যাকাউন্টকে আমাকে দেখে নিতে হবে যে সেই অ্যাকাউন্টটা কি আছে, অ্যাসেটের দিক দিয়ে আছে। যদি অ্যাসেটের দিক দিয়ে তাহলে ডেবিট হবে, যদি লায়াবিলিটিস হয় সেটা হচ্ছে ক্রেডিট হবে, যদি ক্যাপিটাল হয় সেটা ক্রেডিট হবে, যদি এক্সপেন্সেস এবং লস হয় সেটা ডেবিট হবে, ইনকাম এবং গেন হলে ক্রেডিট হবে। অপোজিট দিকে আমার গোল্ডেন রুল। গোল্ডেন রুলে আমরা কি দেখেছি? 1 নম্বর কি দেখেছি? রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টে সাধারণত কোনগুলো থাকে? রিয়েল অ্যাকাউন্টে অ্যাসেট। তাহলে অ্যাসেট আসা যাওয়াকে কেন্দ্র করে আমাদের রিয়েল অ্যাকাউন্ট থাকে। তাহলে রিয়েল অ্যাকাউন্ট ছাড়া থাকলে কি হবে আমরা? ডেবিট। 2 নম্বর কি থাকে? পার্সোনাল, মানে ব্যক্তি সম্পর্কে হিসাব। তাহলে পার্সোনাল অ্যাকাউন্টে কি হয়? পার্সন বলতে কি হয়? কোনো ব্যক্তি। তাহলে ব্যক্তি তো দুরকম হতে পারে, একটা ক্রেতা হতে পারে, একটা বিক্রেতা হতে পারে। তাহলে এই পার্সনকে দুটো ভাগে ভাগ করব। একটা আছে যিনি কিনছেন ডেটর্স, আর একটা হচ্ছে যিনি বিক্রি করছেন ক্রেডিটার্স। তাহলে এই পার্সনের মধ্যে কে ডেবিট কে ক্রেডিট কি করে বুঝবো? তাহলে এই পার্সনের মধ্যে হচ্ছে যিনি ডেটর্স হবেন অথবা যিনি কাস্টমার হবেন তাকে আমরা ডেবিট করব। বোঝা গেল? পার্সোনাল অ্যাকাউন্টে আমরা দুজন ব্যক্তি আসতে পারে, একটা হচ্ছে ডেটর্স আর একটা ক্রেডিটার্স অথবা কাস্টমার। তাহলে যখন ডেটর অথবা কাস্টমার যে আসবে তাকে আমরা ডেবিট করব। আর কি হতে পারে? যেমন ডেটর্স হচ্ছে তেমনি কি হতে পারে? ক্রেডিটার্স হতে পারে। আর কি হতে পারে? যারা আমাদেরকে মাল সাপ্লাই করে তাদেরকে আমরা কি বলি? সাপ্লায়ার। সাপ্লায়ার এটা হচ্ছে আমাদের সাপ্লায়ার। এটা হচ্ছে আমাদের যিনি ব্যক্তি কিনছেন, কাস্টমার। সাপ্লাই হচ্ছে যিনি মাল দেন, কাস্টমার যিনি মাল নেন। তাহলে ডেটর্স এবং কাস্টমারের ক্ষেত্রে ডেবিট হবে, ক্রেডিটর্স এবং সাপ্লায়ারের ক্ষেত্রে ক্রেডিট হবে। আচ্ছা, 3 নম্বর ক্ষেত্রে কি আছে? নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টে সাধারণত কোনগুলো আছে? কি আছে? এক্সপেন্সেস আছে আর লস আছে। এক্সপেন্সেস সবসময় কি হয়? ডেবিট ব্যালেন্স। লস ডেবিট ব্যালেন্স হবে, এটা হচ্ছে ডেবিট। আর একটা কি আছে? এটা 1 নম্বর। 2 নম্বর কি হয়? ইনকাম হয় অথবা গেন হয়। এটা ক্রেডিট হবে। তাহলে আমরা কোন অ্যাকাউন্টকে ডেবিট এবং কোন অ্যাকাউন্টকে ক্রেডিট করব তার দুটো রুলস আছে। একটা হচ্ছে আমেরিকান অ্যাপ্রোচ বা এটাকে বলা হয় মডার্ন রুলস, আর একটা হচ্ছে গোল্ডেন রুলস। আমরা প্রথম থেকেই পড়ে আসছি কিন্তু গোল্ডেন রুলসের এই রিয়েল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে আমরা যেতে পারি, তাহলে কিন্তু আমাদের সিস্টেম ঠিকঠাক থাকবে। রিয়েল অ্যাকাউন্টে অ্যাসেট যদি আসে সেটা ডেবিট ব্যালেন্স। পার্সোনাল অ্যাকাউন্টকে দুভাগে ভাগ করা যাবে, একটা ডেটর্স একটা ক্রেডিটার্স, বা কাস্টমার একটা সাপ্লায়ার। এটা হলে ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট। নমিনাল অ্যাকাউন্টে গেবে এক্সপেন্সেস এবং লস হলে ডেবিট হবে, আর ইনকাম এবং গেন হলে ক্রেডিট হবে। এই ফর্মুলা বা এই চারটা কিন্তু দরকার আছে, প্রয়োজন হলে এই চারটা তুলে নিতে পারিস। এবার জানবো এই যে আমরা রুলসগুলো জানলাম যে আমেরিকান অ্যাপ্রোচ বা মডার্ন রুলস বা গোল্ডেন রুল, এই রুলসগুলোর মধ্যে আমরা প্রথমে দেখেছি যেটা অ্যাসেট ডেবিট হবে, কিন্তু কোন কোন অ্যাসেটগুলো ডেবিট হবে? তাহলে কি করে আমরা সেগুলো বার করব? তাহলে 1 নম্বর হচ্ছে অ্যাসেট। অ্যাসেটের দিক দিয়ে যদি আমরা দেখি, আমাদের বিজনেসের অ্যাসেট কি হয়? সবচেয়ে প্রথম আমাদের বিজনেস চালাতে গেলে একটা আমাদের ল্যান্ড অথবা বিল্ডিং লাগে। তাহলে সেটা আমাদের কাছে একটা অ্যাসেট, ল্যান্ড অর বিল্ডিং। তাহলে এটা আমাদের ডেবিট ব্যালেন্স হবে। তারপরে কি লাগে? ফার্নিচার,
তারপর কি লাগে? প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিজ, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিজ। তারপর কি লাগে? ক্যাশ লাগে, ক্যাশ ব্যালেন্স একটা আছে, ব্যাংক ডিপোজিট অ্যামাউন্ট যেটা থাকে। এরপর কি হয়? আমাদের যারা মাল কেনে, ডেটর্স, ডেটর্স। আর কি হয়? এরা মাল কেনার পর কিছু টাকা পেমেন্ট করলো, কিছু টাকা আমাদের বিল রিসিভেবল থাকে। তাহলে বিল রিসিভেবল, তাহলে এই ধরনের যত অ্যাসেট হবে সবগুলো কিন্তু আমার ডেবিট ব্যালেন্স হবে। বোঝা গেছে? এই ধরনের আরো অনেক অ্যাসেট আছে, আমি কতগুলো শুধু নমুনা দিলাম। এই ধরনের যাবতীয় যখন অ্যাসেটগুলো আসবে তখন সেটা অবশ্যই ডেবিট ব্যালেন্স হবে। দ্বিতীয়ত হচ্ছে আমার এক্সপেন্সেস। আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাতে গেলেই আমার প্রথমে অনেক কিছু এক্সপেন্সেস করতে হয়। প্রথমে কি করি? আমি ল্যান্ড বা বিল্ডিং যদি আমি রেন্টে নিতে চাই, তাহলে সেখানে কি করতে হবে? আমাকে রেন্ট পেমেন্ট করতে হবে, রেন্ট পেমেন্ট করতে হবে। এবার সেই বিল্ডিংটাকে আমার ইলেকট্রিসিটি চালাতে গেলে কি হয়? ইলেকট্রিক বিল দিতে হবে। আর কি করতে হবে? লেবার থাকলে বা এমপ্লয়ি থাকে তাকে স্যালারি দিতে হবে। আর কি করতে হবে? মালটা কিনলে তাকে আমাকে পেমেন্ট করতে হবে। আর আর ওই রকম অনেক কিছু জিনিস থাকবে, আর স্যালারি দিতে হবে। বা অফিসটাকে যদি আমি চালাতে যাই তাহলে কি করতে হবে? অফিস এক্সপেন্সেস। এই জাতীয় যতগুলো এক্সপেন্সেস যা আসবে সবগুলোই কিন্তু ডেবিট ব্যালেন্সে আসবে। এরপর কি হচ্ছে? লস হতে পারে। লস কোনটা? আমি একটা ব্যবসা চালাচ্ছি, ব্যবসার লস কোনটা কিভাবে বুঝবো? কি করে বুঝবো? তাহলে আমরা এই যে ল্যান্ড বা বিল্ডিং বা প্ল্যান্ট যেগুলো লাগিয়েছি, কিছুদিন যাবার পর সেগুলোকে কার্যকরী ক্ষমতা কিছুটা কমতে থাকে, যেটাকে আমরা বলি ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশনটা কিন্তু আমার অ্যাসেট থেকে ক্ষয় হয়ে যাচ্ছে, তাহলে লস এটা একটা। তাহলে ডেপ্রিসিয়েশন যখন হবে তাহলে সেটা লস। আমি কি করলাম? আমি আমার সেলটাকে বাড়ানোর জন্য একটা স্কিম চালু করলাম। স্কিমে আমি কি করলাম? যে 1000 টাকার মাল কিনলে 10% আমি ডিসকাউন্ট দেবো। তার মানে কথা হচ্ছে 100 টাকা ডিসকাউন্ট দিচ্ছি, ডিসকাউন্ট আমার চলে যাচ্ছে, হিসাব মতো আমার ব্যাংক আমার ব্যবসায়িক দিক দিয়ে লস। তাহলে ডিসকাউন্ট অ্যালাউড। ডিসকাউন্ট অ্যালাউড। আর কি হতে পারে? কোনো কাস্টমার আমার কাছ থেকে মাল কিনে নিয়ে গেছে, 500 টাকার বা 1000 টাকার মাল কিনে নিয়ে গেছে, কিছু টাকা ধার আছে, 100 টাকা বা 200 টাকা বা 50 টাকা ধার আছে, সে বললো আমি পরে দিয়ে দেবো। কিন্তু দেখা যাচ্ছে মাল নিয়ে চলে যাওয়ার পর কিছুদিন যাবো তার দেখাই করছে না, আমি ধরে নিলাম সে টাকাটা আমি পেলাম না, তাকে আমরা বলি ব্যাড ডেট, মানে টাকাটা আমার লস হয়ে গেল। তাহলে এইগুলো আমার লস হতে পারে। তাহলে এইগুলো সব কিন্তু তখন আমার ট্রায়াল ব্যালেন্সের ডেবিট দিকে যাবে। এইগুলো শেখানোর উদ্দেশ্য হচ্ছে, ভালো করে একবার মনে করে চিন্তা করে দেখ, ট্রায়াল ব্যালেন্সটা যখন বসছে আমাকে অজস্র এরকম অ্যাকাউন্টস দিয়ে দেবে, তাহলে ওই অ্যাকাউন্টসগুলোকে আমাকে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট এটাকে বাছাই করতে হবে। সেই বাছাই পর্ব করতে গেলে আমাকে প্রথমে যে যে বিষয়গুলোকে মনে রাখতে হবে, এইগুলো হচ্ছে তার অন্যতম বিষয়। এইগুলো যদি আমার মাথার মধ্যে থাকে তাহলে আমি অতি সহজেই বুঝে নিতে পারবো যে এটা ডেবিট দিকে যাবে এবং এটা ক্রেডিট দিকে যাবে। তাহলে মোটামুটি আমি কিছু জিনিস বলেছি, সব বলা সম্ভব না, আমি কিছু জিনিস বলেছি যেগুলো ডেবিট ব্যালেন্সের দিকে আসে। ঠিক একইভাবে আবার কিছু আছে যেটা ক্রেডিট ব্যালেন্সের দিকে যাবে। এরপর আমরা জানবো ক্রেডিট ব্যালেন্স। যেমন ডেবিট ব্যালেন্স জানলাম, ঠিক তেমনিভাবে আমরা জানবো ক্রেডিট ব্যালেন্স। তো ক্রেডিট ব্যালেন্সে ঠিক একইভাবে কি হয়, আমাদের যে বিষয়গুলো আসে সেগুলো হচ্ছে লায়াবিলিটিস। লায়াবিলিটিসের মধ্যে কি আছে? LIABILITIES, লায়াবিলিটিস। এই লায়াবিলিটিস আন্ডারে কি আছে? সানডি ক্রেডিটর্স। সানডি ক্রেডিটর্স মানে হচ্ছে আমরা যাদের কাছ থেকে মাল নিয়েছি, যারা আমাদের সাপ্লায়ার, তাদেরকে আমাকে পেমেন্ট করতে হবে, তাহলে সেটা আমার কাছে একটা দায়, তাহলে সেটা সবসময় ক্রেডিট ব্যালেন্সে আসবে। আর কি হতে পারে? আমি ব্যবসা চালানোর জন্য ব্যাংক থেকে লোন নিতে পারি, ব্যাংক লোন, তাহলে ব্যাংক লোনটা আমাকে পরিশোধ করতে হবে। কি হতে পারে? ব্যাংক ওভার ড্রাফট,
আমার যা ব্যাংকের সঙ্গে করা ছিল ওভারড্রাফট হয়ে গেছে, সেটা আমাকে ব্যাংকে পেমেন্ট করতে হবে। এই ধরনের বিষয়গুলো যখন আসবে তখন সেটা ক্রেডিট সাইড দিকে যাবে। আর কি হতে পারে? 2 নম্বর হচ্ছে ব্যবসা চালাতে গেলে আমাদের প্রথমে যেটা লাগে সেটা হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটাল বলেছি প্রথমেই দিকেই যে ক্যাপিটাল কিন্তু অলওয়েজ ক্রেডিট দিকে যাবে। এবার এই ক্যাপিটাল অনেক রকম হতে পারে। একটা হচ্ছে পার্সোনাল ক্যাপিটাল হতে পারে, আর একটা হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল হতে পারে। পার্সোনাল মানে যখন কোনো ব্যক্তি একা বিজনেস চালায়, তার টোটাল ইনভেস্টমেন্টটা তার নিজের, তখন সেটা হচ্ছে তার পার্সোনাল ক্যাপিটাল। এবার ধর একটা ব্যবসা আমি চালাচ্ছি, আমি একা চালাতে পারছি না, বন্ধু বান্ধব বা অন্য কয়েকজন ব্যক্তিকে নিয়ে আমি চালালাম, সেটা হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল। তাহলে প্রত্যেকের একটা ক্যাপিটাল, তাদের ইনভেস্টমেন্ট আছে, সেটাকে আমরা পার্টনার্স ক্যাপিটাল। তাহলে এখানে কী করবো? পার্সোনাল ক্যাপিটাল অথবা পার্টনার্স ক্যাপিটাল। তাহলে ক্যাপিটাল বা সবসময় আমার ক্রেডিট দিকে থাকবে। 3 নম্বর হচ্ছে আমি দোকানে মাল তুললাম, তোলার পর আমাকে কী করতে হয়? বিক্রি করতে হয়। বিক্রি করলে কী হয়? সেখান থেকে আমার ইনকাম আসে। ইনকামটা কী মাধ্যমে দিয়ে আসে? সেলের মাধ্যম দিয়ে আসে। তাহলে আমার সেল হলে সেই টাকাটা ঢুকছে। যখন ডেবিট ব্যালেন্স বলেছিলাম, তখন কি বলেছিলাম যে ডিসকাউন্ট অ্যালাউড করা হয়। ঠিক অপরদিকে আমরা যখন কারো কাছ থেকে মাল কিনতে যাই, তারা আমাদের স্কিম দেয়, তুমি এত মাল নিলে তোমাকে এতটা ডিসকাউন্ট দেবো। তাহলে আমার সেই মালটা দেখা গেলো পরিমাণ হচ্ছে 1 লাখ টাকা, আমার ডিসকাউন্ট দিয়ে দিল 80,000 টাকা, মানে 20,000 টাকা আমার গেন হলো। যেটা আমরা আগে বলেছি গেন মানে সেটা কিন্তু ক্রেডিট ব্যালেন্স যাবে। তাহলে কী হবে? আমি এখানে কী করলাম? ডিসকাউন্ট রিসিভ করলাম। তাহলে ডিসকাউন্টটাকে আমি রিসিভ করলাম, তাহলে সেটাও আমার ক্রেডিট ব্যালেন্সের দিকে যাবে। এবার ব্যবসা করতে করতে আমি অন্য জায়গায় হয়তো কোনো কিছু টাকা পেয়েছি, ইন্টারেস্ট পেতে পারি, ইন্টারেস্ট রিসিপ্ট। আমি কোনো ব্যাংকে টাকা রাখলে ইন্টারেস্ট পেতে পারি, সেটা আমার ইনকাম, সেটা হতে পারে। ইন্টারেস্ট কোনো জায়গা থেকে রিসিভ করতে পারি, তেমনি আমি কোনো জায়গা থেকে রিসিভ করতে পারি ডিভিডেন্ড। শেয়ার টেয়ার যদি আমি কোনো জায়গায় রাখি, তার এগেনস্টে আমি ডিভিডেন্ড পেতে পারি, ডিভিডেন্ড রিসিপ্ট। তাহলে এই যে বিষয়গুলো ঘটতে পারে, এই ধরনের যখন নেচারগুলো আমি দেখতে পাবো, তখন আমি বুঝতে পারবো যে এটা আমার ক্রেডিট ব্যালেন্স যাবে। তাহলে ট্রায়াল ব্যালেন্স চালাতে গেলে আমাকে জানতে হবে কোনটা ডেবিট ব্যালেন্স হবে, কোনটা ক্রেডিট ব্যালেন্স হবে, তার কি রুলস আছে, সেই রুলসগুলো জেনেছি। রুলসগুলো পড়তে গেলে তার কিছু কিছু ইন্টারনাল বিষয় আছে, যে কোনটা অ্যাসেট, কোনটা লায়াবিলিটিস, কোনটা ক্যাপিটাল, কোনটা আমার এক্সপেন্সেস, কোনটা লস, সেগুলো তার ডিটেলটা এখানে বলে দিলাম। তাহলে ট্রায়াল ব্যালেন্সের ডিটেলটা আমাদের বোঝা হয়ে গেছে। এইবার আমরা আমাদের প্র্যাকটিক্যাল কাজে আসবো। আমাকে একটা ট্রায়াল ব্যালেন্স করতে দিয়েছে, একটা প্রবলেম দিয়েছে। তাহলে সেই প্রবলেমটা আমি পাওয়ার পর আমার প্রথম সিদ্ধান্ত হবে যে কীভাবে সেই অ্যাকাউন্টসগুলোকে আমি ডেবিট এবং ক্রেডিট দিকে সাজাবো। তাহলে যেটা আমি আগে আলোচনা করলাম যে রুলস অনুযায়ী আমরা কিছু অ্যাকাউন্টস পাবো। প্রথমে আমি পেলাম বিল্ডিং অ্যাকাউন্ট বা ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাকাউন্ট। তাহলে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাকাউন্ট থাকতেই পারে। তাহলে অ্যাজ পার আমাদের রুলস অনুযায়ী তাহলে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং দেখা যাবে আমার ডেবিট সাইডে যাচ্ছে, দেখা যাবে এখানে 10 লাখ টাকার একটা ব্যালেন্স রয়েছে, ডেবিট ব্যালেন্স হয়ে গেল। 2 নম্বর দেখা যাচ্ছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। তাহলে 1 বছর কাজ করার পর সে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ডেপ্রিসিয়েশন হওয়ার পর তার একটা ব্যালেন্স থাকতে পারে। তাহলে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি আমাদের দেখা যাবে তার ডেবিট ব্যালেন্স বেরিয়েছে, সেখানে দেখা যাবে 2 লাখ টাকার একটা প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি বেরোলো। তাহলে আমরা ডেবিট দিকে দিয়ে দেবো। 3 নম্বর হচ্ছে সান্ড্রি ক্রেডিটার্স। আমরা একটা অ্যাকাউন্টস দেখতে পেলাম। এবার এই সান্ড্রি ক্রেডিটার্সটা কি আমি আগেই বলেছি। তাহলে এর যে ব্যালেন্সটা বেরোবে কোন দিকে যাবে? ক্রেডিট দিকে যাবে। দেখা যাচ্ছে আমার সান্ড্রি ক্রেডিটার্স হচ্ছে 4 লাখ, তাহলে 4 লাখ টাকা। এরপর আমি একটা দেখতে পেলাম ইন্টারেস্ট রিসিভড, একটা অ্যাকাউন্ট আছে। তাহলে তার অ্যাকাউন্টটা কোন দিকে যাবে? আমরা ইন্টারেস্ট, সেটা যাবে ক্রেডিট, দেখা যাবে 30,000 টাকা। আচ্ছা, এরপর কি দেখতে পেলাম? বিল রিসিভেবল, একটা বিল রিসিভেবল দেখতে পেলাম।
তাহলে বিল রিসিভেবল আমার কোন দিকে যায়? বিল রিসিভেবল, আমি পাবো, আমার কাছে অ্যাসেট আসবে, বিল রিসিভেবল ডেবিট। সেখানে দেখা যায় বিল রিসিভেবল আমার একটা আছে 50,000 টাকাটা বিল রিসিভেবল এলো। এবার 6 নম্বর হচ্ছে সান্ড্রি সান্ড্রি ডেটার্স, আমাদের কাছ থেকে মাল নিয়ে গেছে, কিছু টাকা দিয়েছে, কিছু টাকা দিতে বাকি আছে, পাবো আমরা, তাহলে সেটা কি হবে? সান্ড্রি ডেটার্সটা কি হবে? সান্ড্রি ক্রেডিটার্স কি হয়েছে? তাহলে সান্ড্রি ডেটার্স কি হবে? ডেবিট। দেখা যাবে সেটা পরিমাণ 1 লাখ টাকা। এই হলো। এবার মনে কর সেল হয়েছে, সেলস একটা অ্যাকাউন্ট হয়েছে, সেলটা কি হবে? দেখা যায় যে 3 লাখ টাকা বা 4 লাখ, 3 লাখ টাকাটা সেল হয়েছে, তাহলে কি হবে? ক্রেডিট। একটা পারচেস হয়েছে, পারচেস কি হবে? পারচেস দেখা যাচ্ছে 2 লাখ টাকা পারচেস হয়েছে, হয়ে গেল। তাহলে এইভাবে আমার অ্যাকাউন্টসগুলো এদিকে বসবে, যেটা ডেবিট ব্যালেন্স সেটা ডেবিট ব্যালেন্সের দিকে বসবে, যেটা ক্রেডিট ব্যালেন্স সেটা ক্রেডিট ব্যালেন্সের দিকে। এবার আমি এটা যোগ করে দেবো, 10 আর 2 12, 13, 15 লাখ 50,000। এখানে কত? 4 আর 3 7 লাখ 30,000। তাহলে আমার ডেবিট ব্যালেন্স আছে এইটা, ক্রেডিট ব্যালেন্স আছে এইটা। তাহলে আমি প্রথমেই একদম বলেছিলাম যে আমি যদি কোনো প্রতিষ্ঠানের একটা জানতে চাই যে আমার ডেবিট ব্যালেন্স কত আছে, ক্রেডিট ব্যালেন্স কত আছে, কীভাবে পাবো? আমি এই পদ্ধতির মাধ্যমে পাবো। ক্লিয়ার হলো ট্রায়াল ব্যালেন্সটা? ঠিক আছে, আজকে এই